দেশে শতকরা একজন মৃগী রোগে আক্রান্ত। অজ্ঞতা আর কুসংস্কারের কারণে বেশিরভাগই নেন অপচিকিৎসা। নিয়মিত ওষুধে রোগ মুক্তি সম্ভব বলছেন চিকিৎসকরা। দেশের ৬৮টি কারাগারে ষাটোর্ধ্ব বয়সের ৯ শতাধিক কয়েদির সাজা মওকুফের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা। মানবিকতা বিবেচনায় মুক্তি দেওয়া যেতে পারে বলছেন আইনজীবীরা। কুমিল্লা সিটি নির্বাচনে কেবল প্রতীক নয়, ব্যক্তি ইমেজকে এগিয়ে রাখছেন ভোটাররা। প্রচারণায় নামার আগে প্রার্থীরা ব্যস্ত গণসংযোগ কৌশল ঢেলে সাজাতে। প্রায় ৬ মাস ধরে বন্ধ উত্তরাঞ্চলের সরকারি এলপি গ্যাস সরবরাহের একমাত্র ডিপো। বিপাকে ১৪ জেলার গ্রাহক। পুরনো সিলিন্ডারে পানি মিশিয়ে গ্যাস দেওয়ার অভিযোগ। এবং কুষ্টিয়ায় ডাইং কারখানার বিষাক্ত তরল বর্জ্যে দূষিত গড়াই নদী। নানা রোগে আক্রান্ত তীরবর্তী মানুষ। আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালো জেলা প্রশাসন। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। দেশের শতকরা একজন মৃগী রোগে আক্রান্ত বলে জানিয়েছেন গবেষকরা। আধুনিক চিকিৎসা থাকলেও মস্তিষ্কের এই রোগটির সুচিকিৎসা না নিয়ে বেশিরভাগই অপচিকিৎসা নেন। প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে রোগীকে সুস্থ করার পরিবর্তে আরো বেশি অসুস্থ করে তোলেন অনেকে। অজ্ঞতা আর কুসংস্কারের কারণে জীবনহানি কিংবা বেঁচে থাকলেও সামাজিক বৈষম্য এবং মানসিক নির্যাতনেরও শিকার হন এ রোগীরা। চিকিৎসকরা বলছেন, নিয়মিত ওষুধ খেয়ে এ রোগ থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনযাপন সম্ভব। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। রাস্তায় চলার সময় হঠাৎ করে পড়ে গিয়ে শরীরে খিঁচুনি আর কিছু উপসর্গ দেখে অন্যান্য পথচারীরা সহজেই বুঝে গেলেন লোকটি মৃগী রোগে আক্রান্ত। কেউ শুরু করে দিলেন চিকিৎসাও। কিছুটা সুস্থ হওয়ার আগ পর্যন্ত চলল এই কার্যক্রম। শুধু লাভ হয়, মনে করেন আগুন আর পানি পেলে সমস্যা। উঁচু জায়গায় পড়লে মনে করেন ওই জুতা সুঙ্গাইলে তারপরে আপনার সুস্থ হয়ে যায়। নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে সপ্তাহে একদিন বিশেষ ক্লিনিকের মাধ্যমে বহির্বিভাগে ইপিলেপসি বা মৃগী রোগের চিকিৎসা দেওয়া হয়। এখানে ওয়ার্ডেও ভর্তি হন রোগীরা। অন্যান্য হাসপাতালেও প্রায় প্রতিদিনই আসেন এমন রোগী যাদের অনেকেই অপচিকিৎসা, বৈষম্য কিংবা অপবাদের শিকার। এর আগে কোনো চিকিৎসা নেই, প্রথম চিকিৎসা বিয়ে দিচ্ছি 1 বছর ধরে, 5 মাস ধরে জীবিত চলতেছে। শ্বশুর বাড়ি এমনি কিন্তু সাবধানে অনেক হারা মাইন্ড করতেছে, কোনো আগে তো এই রোগ আছে। কপালের এখানে আর কি আগুন দিয়ে চেষ্টা করেছো, তারপরে হাতে আর কি এখানে লাইটার দিয়ে আর কি ছেঁকা দিয়েছিল। চিকিৎসকরা জানান, যে কোনো বয়সে মৃগী রোগের লক্ষণ প্রকাশ পেলেও সাধারণত 1 থেকে 5 বছর বয়সী শিশুরা খিঁচুনি আক্রান্ত হয়। শিশুর মস্তিষ্কের গঠনগত ত্রুটি, বংশগত সমস্যা, জন্মের পর শ্বাস নিতে দেরি হওয়ার ফলে মস্তিষ্কে অক্সিজেন ঘাটতি হলে শৈশবেই লক্ষণ ধরা পড়ে। অ্যান্টি এপিলেপটিক ড্রাগস আছে, সেগুলো দিয়ে আমরা মূলত চিকিৎসাটা করি। এছাড়া এপিলেপসি সার্জারি আছে। চিকিৎসার অংশ হিসেবে আমাদের যেটা করতে হয়, রোগী কাউন্সেলিং করতে হয়। রোগীটাকে শোয়াইয়ে দিতে হবে, তার মাথার অংশটা একটু নিচের দিকে থাকবে এবং একদিকে কাটতে থাকবে, যেন তার যে লালাটা হচ্ছে সেটা যেন মুখ দিয়ে বেরিয়ে চলে আসে। নাহলে হবে কি যে এই লালাটা তার শ্বাসনালীতে গিয়ে তার শ্বাসনালীটা বন্ধ হয়ে সে ওই মুহূর্তে তার মৃত্যুবরণ করতে পারেন। মৃগী রোগীদের পুরো শরীরে কিংবা কোনো একটি অংশেও খিঁচুনি হতে পারে। আক্রান্ত হওয়ার পর খুব দ্রুতই বেশি অসুস্থ হয়ে পড়ার কারণে রাস্তায় চলাফেরা, যানবাহন চালানো, পানিতে নামা ও আগুন ব্যবহারে সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। প্রতি 100 জনে একজন মৃগী রোগী শনাক্ত হয়েছে। 90-95 ভাগে ওষুধ দিয়ে চিকিৎসা করতে হবে। আসলে কিন্তু এখানে জুতার কোনো মাহাত্ম্য নাই। মাহাত্ম্য হচ্ছে যে ন্যাচারাল প্রসেসে ওই সময়টা পার হয়ে গেছে, এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। চিকিৎসকরা জানান, আক্রান্ত ব্যক্তির কাঁপুনি বন্ধ করতে বল প্রয়োগ, মুখে শক্ত কিছু ঢোকানো ও জোর করে স্থানান্তরের চেষ্টা করলে রোগীর বড় ধরনের ক্ষতি হতে পারে। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। জীবনের শেষ সময়টুকু পরিবার পরিজনের সাথে কাটাতে সাজা মওকুফের মানবিক আবেদন করেছেন ষাটোর্ধ্ব বয়সের 9 শতাধিক কয়েদি। দেশের ৬৮টি কারাগারে 20 বছরেরও বেশি সময় ধরে থাকা বন্দীদের আবেদন জমা পড়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। কারা কর্তৃপক্ষ বলছে, আইনি দিক থেকে তাদের মুক্তির বিষয়টি বিবেচনাধীন। সিনিয়র আইনজীবী ও মানবাধিকার কমিশন বলছে, মানবিকতার স্বার্থে নতুন জীবনে ফিরে যেতে তাদের এ সুযোগ দেওয়া যেতেই পারে। আফজাল হোসেনের বিশেষ রিপোর্ট। অপরাধের দায়ে 20 বছরেরও বেশি সময় ধরে কারাগারে আছেন এমন অনেক বন্দী জীবন সায়নে এসে ফিরতে চান পরিবার পরিজনের কাছে। 20 বছর কারাভোগ শেষ হয়েছে এ ধরনের 9 শতাধিক ষাটোর্ধ্ব বয়সের বন্দী মুক্তির আবেদন করেছে সরকারের কাছে। মুক্তির ব্যবস্থা নিতে কয়েকজন বন্দী চিঠিও দিয়েছেন প্রধান বিচারপতির দপ্তরে।
সিনিয়র আইনজীবীরা বলছেন, নতুন করে অপরাধ করার ক্ষমতা যাদের নেই তাদের ছেড়ে দেওয়া উচিত। একই মত মানবাধিকার কমিশনেরও। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইচ্ছা করলে এটা গ্রহণ করতে পারে এবং জেল অথরিটিকে এরকম ডাইরেকশন দিলে তারা বেরিয়ে আসতে পারে। এটা আমার মনে হয় একটা ভালো উদ্যোগ হবে। যদি 60 বছর 70 বছর বয়সে হয়েছে, সে মৃত্যুর জন্য দিন গুনছে, সে জেলখানাতে বসে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তো সেই লোকটা কাকে ভয়ভীত দেখায়? তো রাখার কোনো যুক্তি নেই। কমিশনের চেয়ারম্যান জানান, শুধু 60 বয়সের বন্দী নয়, বিনা বিচারে কারাগারে আটক বয়োবৃদ্ধদেরও জামিনের ব্যবস্থা করতে কাজ চলছে। জেলা ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড কমিটির সাথে আমরা একটা এগ্রিমেন্ট করব, সমন্বিতভাবে তারা এবং আমরা যে কেস করে যত সম্ভব আমরা কেসগুলোকে আদালতের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এদিকে কারা মহাপরিদর্শক বলছেন, এরই মধ্যে বয়স্ক কয়েদিদের আবেদন নিয়ে কাজ শুরু করেছেন তারা। মেরিট অফ ক্রাইম এবং তার বয়স সবকিছু বিবেচনা করে যদি মনে হয় যে সমাজের জন্য সে বিপজ্জনক কেউ না, সেক্ষেত্রে সরকার ইচ্ছা করলে তাদেরকে ছেড়ে দিতে পারেন। প্রায় 900-এর উপরে বন্দী আছে যাদের দরখাস্ত এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচনাধীন আছে। তবে মুক্তি দেওয়ার ক্ষেত্রে কয়েদির শারীরিক সক্ষমতা এবং মামলার দিকটি বিবেচনা করা হবে বলেও জানান তিনি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এলাকার সমস্যা নির্ধারণ করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানে এগিয়ে আসবে এমন একজন মেয়রের পক্ষেই 30 মার্চ রায় দেওয়ার কথা ভাবছেন কুমিল্লা নগরবাসী। তারা বলছেন, শুধু প্রতীকী নয়, তাদের বিবেচনায় থাকবে ব্যক্তি ইমেজও। এদিকে প্রচারণার মাঠে নামার আগে নগরবাসীর সমস্যা নির্ধারণ আর সমাধানের প্রতিশ্রুতি নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন প্রার্থীরা। কুমিল্লাবাসীর সঙ্গে একটু কথা বললেই বোঝা যায় যানজট, জলাবদ্ধতা কিংবা মাদকের মতো সমস্যায় ভুগছেন তারা। আর এগুলো সমাধানের কেবল আশ্বাস নয়, বাস্তবায়ন করতে পারবে এমন মানুষের হাতেই নগরের দায়িত্ব তুলে দেবেন তারা। সুখে দুঃখে পাশে পাবেন এমন প্রার্থীকেই রাখা হয়েছে তাদের বিবেচনায়। যোগ্য, সৎ, নেতৃত্ববান প্রার্থীকে আমরা ভোট দেবো। 13টা সিটি কর্পোরেশনের মধ্যে একটা সকলকে তাক লাগিয়ে দিতে পারবে এরকম মেয়রকে আমরা চাচ্ছি। যে কুমিল্লার মানুষকে ভালোবেসে উন্নয়ন করবে তাকে আমরা ভোট দেব। ড্রেনেজ ব্যবস্থাটা এটা পুরোপুরি ক্লিয়ার করা প্রয়োজন। বাস, মিনি বাস আমাদের জন্য ঠিক করা হয়েছে, তাহলে ভাড়াটা একটু আমাদের স্টুডেন্টদের জন্য একটু ভালো হইতো আর কি। বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা হয়, নগর মাথায় হন আর নগর পিতেই যিনি হবেন যেন সুপরিকল্পিত একটা নগর উন্নয়ন পরিকল্পনা করেন এবং আমাদের সিটিবাসীকে যেন উপহার দেন। ভেবেচিন্তে যোগ্য প্রার্থীর পক্ষে রায় দেওয়ার কথা বলছেন কুমিল্লাবাসী। শুধু প্রতীকী নয়, দেখা হবে প্রার্থীর ব্যক্তি ইমেজ আর কর্মদক্ষতাও। দল মত নির্বিশেষে কুমিল্লা শহরকে যারা উন্নত করবে এই ধরনের লোকদেরকেই নির্বাচনে আনা। মার্কা দেখে ভোট দেবো না, আমরা ব্যক্তি হিসেবে চাই ভালো তাকে ভোট দেবো এবং জনগণ তাকে দিবে। বসে নেই প্রার্থীরাও, তারাও বলছেন নগরবাসী সুযোগ দিলে সমস্যা চিহ্নিত করে গুরুত্বের ভিত্তিতে তার সমাধান করা হবে। প্রথমত জলযোগ, তারপর যানজট। আমার ইচ্ছা যদি আমি নির্বাচিত হই তাহলে কুমিল্লার সকল শ্রেণীর লোককে নিয়ে বসে আলাপ আলোচনার মাধ্যমে এটা স্থায়ী সমাধানের ব্যবস্থা করবে। মানুষ বাড়তেছে, মলা বাড়তেছে, পানি বাড়তেছে, কিন্তু যাওয়ানোর কোনো ব্যবস্থা নাই। আউটলাইন যদি খনন করতে পারি হেভি করে শহর বাসে তুললে আমার পদ্ধতি হ্যাঁ মেয়রের একই পদ্ধতি সিস্টেম বলিত। 27 ওয়ার্ডে বিভক্ত 53.4 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত কুমিল্লা নগরীর মোট ভোটার 2,07,384 জন। রাশেদ লিমন, সময় সংবাদ, কুমিল্লা। সময় সংবাদে আরো থাকছে, কেরানীগঞ্জের কালীগঞ্জে জিন্স প্যান্ট কারখানাগুলোর ব্যবসায় দুর্দিন। অধিক সংখ্যা আর মৌসুমী ব্যবসায়ীদের অদূরদর্শিতাকে দায়ী করছেন পুরনো ব্যবসায়ীরা। প্রায় 6 মাস ধরে বন্ধ রয়েছে বগুড়া সহ উত্তরাঞ্চলে সরকারি এলপি গ্যাস সরবরাহের একমাত্র ডিপোটি। এতে উত্তরাঞ্চলের 14 জেলার এলপি গ্যাসের গ্রাহকরা চরম বিপাকে পড়েছেন। প্রতিটি সিলিন্ডারের দাম বেড়েছে 100 থেকে 150 টাকা। এছাড়া ক্রেতাদের অভিযোগ, পুরাতন সিলিন্ডারে পানি মিশ্রিত গ্যাস দেওয়া হচ্ছে। শিগগিরই এ ডিপো চালু না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন পরিবেশক সমিতির নেতা। বিস্তারিত জানাচ্ছেন মাজিদুর রহমান, ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। গত বছরে 20 আগস্ট বিপিসির নিয়ন্ত্রণাধীন বগুড়া ডিপোতে ট্রাক থেকে গ্যাস ভর্তি সিলিন্ডার নামাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সেই থেকে বন্ধ রয়েছে বিপিসির অধীন পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির এলপি গ্যাসের ডিপো।
ডিপো বন্ধ থাকায় ডিলারদের সিরাজগঞ্জের বাঘাবাড়ি ঘাট থেকে এলপি গ্যাসের সিলিন্ডার আনতে হচ্ছে। এতে করে খরচ বাড়ছে আর এর প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়ে। এছাড়া পুরাতন গ্যাস সিলিন্ডার ও পানি মিশ্রিত গ্যাস নিয়ে অভিযোগের শেষ নেই গ্রাহকদের। গ্যাসটা আগে আমরা যেটা সঠিক মূল্যে পেতাম 700 টাকায়, এখন আমাদের সেখানে 800 থেকে 750 টাকাও দিতে হয়। ডিপো চেঞ্জ হওয়ার কারণে এখন পুরানো মানের বোতল আসতেছে। কিছুদিন আগে এখানে বিস্ফোরণ হয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ভয়ে থাকি যে কখন বাসায় বিস্ফোরণ ঘটবে। পরিবেশকদের অভিযোগ, শুধুমাত্র পরিবহনে ভাড়া বেশি লাগছে তা নয়, বাঘাবাড়ি ঘাট থেকে যেসব সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে তা ব্যবহারের অযোগ্য। ভালভ লিকেজ, তারপরে আপনার ওর ভিতর পানি থাকতেছে, ওজনে কম থাকতেছে, বাস্ট হচ্ছে, আগুন ধরতেছে এবং সিলিন্ডার ক্রেতারা ভোক্তারা ক্রয় করার পরও আমাদেরকে ফিরে দিয়ে যাচ্ছে। বাঘাবাড়ি থেকে এই মাল উত্তোলন করলে পার সিলিন্ডারে 100 টাকা বেশি খরচা হয়, সেই খরচাটা ভোক্তাদের উপরে পড়ে দেয়। তাই শীঘ্রই ডিপো চালু না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন উত্তরাঞ্চলের এলপি গ্যাস পরিবেশক সমিতির নেতা। আর সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, নতুন ডিপো স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে। কোনো কোম্পানি থেকে এই ডিপো চালু করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ না হয় তাহলে আমরা অফিস ঘেরাও সহ আমরা মাল লিফটিং বন্ধ রাখবো। এই ডিপো চালু করার ব্যাপারে আমরা নতুন জায়গা দেখেছি এবং খুব সহসায় আমরা আশা করতেছি সেখান থেকে একটা ভালো রেজাল্ট আসবে এবং আমরা ডিপো চালু করতে পারবো। উত্তরাঞ্চলের 16 জেলার মধ্যে রাজশাহী ও সিরাজগঞ্জ বাদে 14 জেলার গ্রাহকরা এলপি গ্যাস সংগ্রহ করে বগুড়া ডিপো থেকে। প্রতি মাসে এই ডিপো থেকে সরকারি পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির প্রায় 15,000 সিলিন্ডার সরবরাহ হয়। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। কুষ্টিয়ায় ডাইং ও সুতার রঙের কারখানার বিষাক্ত তরল বর্জ্যে দূষিত হচ্ছে গড়াই নদী। দূষণের কারণে নদী তীরবর্তী এলাকার মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। ডাইং কারখানাগুলোর কারণ দর্শানোর নোটিশের জবাবের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। কুষ্টিয়া থেকে বাবুল হোসেনের ছবি ও এস এম রাশিদের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া কুমারখালীর ডাইং এবং সুতা রং করার কারখানার বিষাক্ত বর্জ্য ড্রেন হয়ে গিয়ে মিশেছে গড়াই নদীতে, ফলে দূষিত হচ্ছে নদীর পানি। আর নদীর পানি ব্যবহার করার কারণে নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন নদী পাড়ের মানুষ। এমনকি কৃষিকাজে নদীর পানি ব্যবহারও অনুপযোগী হয়ে পড়েছে। জেলা প্রশাসন ডাইং কারখানাগুলোকে নদী দূষণের জন্য কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। ডাইং ও রং করার কারখানায় নানা ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় বলে জানান সুতা রং করার কারিগররা। ঘুটিয়ে ভ্যাটে দিলাম, ভ্যাটে দিয়ে ছাড়ি আবার ধন চিপিয়ে ঘুরাইয়া চিপিয়ে আর ইউজ ফেলা দিলাম। ঘুরতেছে রং দেওয়া লাগবে, হাইড্রোস কস্টিক দিলেই পাকা হয়, ভ্যাটে দিলে পাকা হয়ে যায়। গড়াই নদীর পানি দূষণের কারণে নদী পাড়ের মানুষের শরীরে নানা ধরনের রোগ দেখা দিয়েছে। এমনকি নদীর চরে পানির অভাবে চাষাবাদ ব্যাহত হচ্ছে। গোসল করতে গেলেই গায়ে হচ্ছে চুলকানি হয়, এরকম চুলকানি হয় যে সেই চুলকানি সহ্য করা যায় না। ময়লা পানির কারণে কিছু করা যায় না। মাছ মরিও ভাইচি ওঠে, আবার এরকম ডুব দিয়ে কুলি যে করবো তাও পারি না। জেলা প্রশাসক জানান, কারণ দর্শানোর নোটিশের জবাব না পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডাই ফ্যাক্টরিগুলা পরিবেশ দূষণ করছে, বিশেষ করে পানির মাধ্যমে গড়াই নদীর পানি দূষিত করছে। তাদেরকে আমরা ইতিমধ্যে কারণ দর্শাইছি, সেই কারণ দর্শানোর জবাব পেলে আমরা প্রয়োজনীয় আইনের ব্যবস্থা নেব। কুষ্টিয়ার কুমারখালীতে 3টি বড় ডাইং ও ছোট বড় 300টি সুতা রং করার কারখানা রয়েছে। সময় সংবাদ, কুষ্টিয়া। বগুড়ায় 4 ইন্টার্ন চিকিৎসককে শাস্তি দেওয়ার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। কর্মবিরতির কারণে আজও কাজে যোগ দেননি তারা। তবে জরুরি বিভাগ সহ হাসপাতালের সব ইউনিট চালু রয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনকে মারপিটের ঘটনায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গত 2রা মার্চ 4 ইন্টার্ন চিকিৎসকের ইন্টার্নশিপ 6 মাসের জন্য স্থগিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। দর্শক, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির খবর জানাতে এই মুহূর্তে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার ইকরামুল কবির, বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে আছেন ফিরদাউস সোহাগ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন হারুনুর রশিদ। প্রথমেই চলে যাচ্ছি ইকরামুল কবিরের কাছে। ইকরাম,
জাহিদ, আপনি জানেন যে এই ইন্টার্ন ডাক্তারদের চিকিৎসকদের যে ধর্মঘট চলছে সারা দেশে গতকালকে থেকে শুরু হয়েছে। সিলেটের এই উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও 3টি বেসরকারি হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘট চালিয়ে যাচ্ছে। আমি গতকালকে এবং আজকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সহ যেই অন্যান্য অভ্যন্তরীণ বিভাগগুলো আছে সেখানে ঘুরে দেখেছি অতিরিক্ত চিকিৎসকদের সেবার কারণে এখানে কোন ধরনের চিকিৎসা ব্যাহত হচ্ছে না। আমার সাথে এখানে রয়েছেন এই হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AK মাহবুবুল হক। আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে গতকালকে যে ইন্টার্ন চিকিৎসকরা যে ধর্মঘট ডেকেছেন এবং এই কারণে প্রায় 1.5 দিন অতিবাহিত হচ্ছে, আপনার এই হাসপাতালে কোনো চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে কিনা? ধন্যবাদ সময় টিভিকে। আসলে আপনি যে ইস্যু নিয়ে কথা বলেছেন আপনারা সবাই জানেন, গতকাল থেকে আমাদের সারা বাংলাদেশি ইন্টার্নি ডক্টররা ধর্মঘটে আছে। আমাদের এখানেও ঠিক তাই। সত্যিকার অর্থে আমাদের হসপিটাল সম্পূর্ণভাবে কিন্তু আমরা কখনো ইন্টার্নি ডক্টরের উপর ডিপেন্ড করি না, কারণ এরা কিন্তু লার্নিং স্টেজ, দে আর ইন দ্য লার্নিং স্টেজ। ওনারা ওই ডক্টররা আমাদেরকে হেল্প করে সত্যিকার অর্থে, আর আমাদেরকে হেল্প করে, বিভিন্ন ডক্টরদেরকে হেল্প করে। ইনিশিয়ালি যখন পেশেন্ট আসে হসপিটালে তখন এরা ইনিশিয়াল চেক আপটা পেশেন্টে করে, এবং আমাদের যারা পোস্টেড ডক্টরস আছে সিএলএস এবং অন্যান্য যারা সিনিয়র ডক্টরস ওনাদের হেল্পিং হিসেবে কাজ করে। সো আমরা কিন্তু ওনাদের উপর সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট নয় যে একেবারেই যে ওনাদের ইন্ডিভিজুয়াল দায়িত্ব দেওয়া হয়েছে সেটা না। তাছাড়া আমাদের এখানে আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট এবং আমাদের ওয়ার্ডে প্রচুর ডক্টর আছে। উই আর ভেরি মাচ ক্যাপেবল টু রান আওয়ার হসপিটাল উইদাউট এনি ইন্টার্নি ডক্টর। তো সো আমাদের চিকিৎসার ব্যর্থ হয়নি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের কোনো চিকিৎসা ব্যর্থ হবে না। রোগীরা এখানে সাফার করবে না, আমরা ওইভাবে সচেতন। আমার পাশে আমাদের ডেপুটি ডাইরেক্টর, এডিশনাল ডাইরেক্টর আছেন। আমরা সবসময় ভিজিলেন্ট রোগীদের ব্যাপারে, রোগীদের চিকিৎসা সংক্রান্ত কোনো সমস্যা হচ্ছে কিনা আমরা সবসময় তদারক করছি। আমার ইমার্জেন্সিতে এক্সট্রা ডক্টর আমরা অলরেডি নিয়োগ করে দিয়েছি। আমাদের এখানে চিকিৎসা কোনো ব্যর্থ ঘটবে না ইনশাল্লাহ। থ্যাংক ইউ। জাহিদ, আপনি শুনছিলেন এই হাসপাতালের পরিচালক মহোদয় বলছিলেন যে হাসপাতালের এই যে ইন্টার্ন চিকিৎসকদের যে শূন্যতা হয়েছে সেটা কারণে কোনো চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে না, অতিরিক্ত চিকিৎসক রয়েছে। এই উসমানী হাসপাতালে যে পরিমাণ চিকিৎসকরা ডিউটি দিয়ে থাকেন তার চাইতেও বেশি পরিমাণ চিকিৎসকরা অন্যান্য সময় থাকেন, তাদেরকে এনে এই ডিউটিগুলো করা হচ্ছে। আমি ইতিমধ্যে জরুরি বিভাগে কথা বলেছি। জরুরি বিভাগে যারা কর্তব্যরত চিকিৎসক রয়েছেন ওনারাও বলেছেন যে ইন্টার্ন চিকিৎসকের কারণে জরুরি বিভাগে কোনো রকমের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে না। জাহিদ, এ ছিল সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ সিলেট অঞ্চলের ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটের কারণে চিকিৎসা সেবার সর্বশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি বরিশালের, সেখানকার খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী ফেরদৌস সোহাগ। ইকরাম, আপনাকে ধন্যবাদ। সারা দেশের মতো বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল হওয়ার পর থেকে তাদের ইন্টার্ন চিকিৎসকদের চিকিৎসা না পাওয়ার কারণে কিছুটা চিকিৎসা সেবা যে সংকট তৈরি হয়েছে সেটা অনুমান করাই যাচ্ছে, এবং রোগীরাও সেরকমটি আমাদেরকে জানিয়েছেন। একটা তথ্য জানিয়ে রাখি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক আছেন তিনি আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে এই চিকিৎসা সেবা যাতে সচল রাখা যায় সেই লক্ষ্যে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং তার দেওয়া তথ্য অনুসারে 220 জন মোট চিকিৎসকের পদ রয়েছে, তার মধ্যে 159 জনকে তিনি স্ট্যান্ড বাই রেখেছেন যে কোনো প্রয়োজন যে কোনো সমস্যা মোকাবেলা করার জন্য। এছাড়া মেডিকেল কলেজ হাসপাতালের যিনি অধ্যক্ষ আছেন, মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ আছেন ডক্টর ভাস্কর সাহা, তিনি বলেছেন যে 125 জন প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং সহকারী অধ্যাপক আছেন। এর মধ্যে 50% হচ্ছেন যারা এই মেডিকেলের চিকিৎসার সাথে সংশ্লিষ্ট, তাদেরকেও রেডি রাখা হয়েছে যাতে কোনো রকমের চিকিৎসা বিঘ্নিত না হয়। তবে আমরা রোগীদের কাছ থেকে যেটা জেনেছি যে যতটাই চেষ্টা করা হোক না কেন, মূলত 90 ভাগ মেডিকেল কলেজ হাসপাতালের 80 থেকে 90 ভাগ কাজ কিন্তু মূলত ইন্টার্ন ডক্টররা করে থাকেন, এবং তাদের না থাকা, তাদের অনুপস্থিতির কারণে সমস্যা কিছুটা তৈরি হয়ে থাকে, এবং সেটাই কিন্তু আসলে হচ্ছে। মেডিকেল কলেজের পক্ষ থেকে যে চেষ্টাটা চালিয়ে যাওয়া হচ্ছে, তাদের মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং মেডিকেল কলেজের যিনি পরিচালক আছেন তাদের তরফ থেকে চেষ্টার কম নেই। তারপরও কিন্তু এই একই সমস্যা কিন্তু রয়েই যাচ্ছে ধর্মঘট চলার কারণে, এবং যারা রোগী আছেন তারা দাবি করেছেন যারা দ্রুতজাত সমস্যার সমাধান করা হয়, এই ধর্মঘট যাতে উইথড্র হয় সে লক্ষ্যে কাজ করার জন্য রোগীরাও আকুল আবেদন জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মোটামুটি এখানকার সর্বশেষ। আমরা যাব এখন ময়মনসিংহে, সেখান থেকে জানাবেন সহকর্মী হারুনা রশিদ।
ধন্যবাদ সোহাগ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। আজকে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে এবং এই কর্মবিরতির কারণে আসলে হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে কিছুটা সমস্যা হচ্ছে। আমরা রোগী এবং এখন যারা দায়িত্ব পালন করছেন যে হাসপাতালের স্থায়ী চিকিৎসক, তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। আসলে আপনারা জানেন যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হচ্ছে একটি এই অঞ্চলের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা হাসপাতাল এবং এখানে বৃহত্তর ময়মনসিংহ সহ আশপাশের সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগ সহ বিভিন্ন এলাকার রোগীরা এখানে আসেন চিকিৎসা নেওয়ার জন্য এবং প্রচুর রোগী হয়। এই হাসপাতালে 1000 শয্যার হাসপাতাল হলেও প্রায় 3000-এরও বেশি রোগী সবসময় এই হাসপাতালে ভর্তি থাকে, যার কারণে এই বিপুল সংখ্যক রোগীর চাপ সামলানোর জন্য কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে এই মুহূর্তে যারা চিকিৎসা সেবা দিচ্ছেন। আমি ইন্টার্ন চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে আসলে তাদের বগুড়ায় যে 4 জন ইন্টার্ন চিকিৎসককে সাজা দেওয়া হয়েছে, এই সাজা প্রত্যাহার না করা পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে এবং তারা জানিয়েছেন যে এখানকার যে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি তাওহিদুজ্জামান প্রিন্স, তার সাথে আমি কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আসলে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রত্যেকটি ওয়ার্ডে শিফটিং ভিত্তিতে 3 জন করে ইন্টার্ন চিকিৎসক সবসময় চিকিৎসা সেবা দিয়ে থাকেন, কিন্তু এই কর্মবিরতির কারণে এখন তারা কেউই কর্মস্থলে বা কাজে যোগ দিচ্ছেন না, যার কারণে কিছুটা সমস্যা হচ্ছে। তবে আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে আসলে চিকিৎসা কার্যক্রমে কিছুটা সমস্যা হলেও কোনো ধরনের ব্যাঘাত ঘটছে না বা চিকিৎসার সমস্যা হচ্ছে না। এই ইন্টার্ন চিকিৎসকদের অভাব পূরণ করে নেওয়ার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা তারা নিয়েছেন। প্রচুর নার্স রয়েছে এবং কর্তব্যরত চিকিৎসক যারা সকলেই কর্মস্থলে আছেন, যার কারণে তেমন কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তো সব মিলিয়ে এই ছিল আসলে আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির সর্বশেষ খবর। সাফিন। দর্শক, আমরা সারা দেশে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির খবর জানছিলাম এবং সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এই জন্য আমাদের সাথে ছিলেন এতক্ষণ হারুনুর রশিদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, এর আগে ছিলেন বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফিরদাউস সোহাগ এবং সর্বপ্রথমেই ছিলেন সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রিপোর্টার ইকরামুল কবির। সময় সংবাদে আরও থাকছে, ভারত নিউজিল্যান্ড সফরের ব্যর্থতা ভুলে শ্রীলঙ্কায় ভালো করবে টাইগাররা, আশা সতীর্থদের, ব্যাটসম্যানদের দায়িত্ব নেওয়ার তাগিদ। 1971 সালের মার্চের প্রতিটি দিনই ছিল অগ্নিঝরা। এ মাসের 5 তারিখে সারা দেশে বিক্ষোভ আরও ফেনিয়ে ওঠে। এদিনে ঢাকা কেন্দ্রীয় কারাগার ভেঙে 325 জন কয়েদি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে বিক্ষোভ করে। ইতিহাসের আজকের দিনটির কথা জানাচ্ছেন তরিকুল ইসলাম সৌরভ। 71-এর উত্তাল মার্চের এদিনেও সারা দেশে চলে বিক্ষোভ। সাধারণ মানুষের উপর গুলিবর্ষণের প্রতিবাদে দেশব্যাপী পালন করা হয় সর্বাত্মক হরতাল। টঙ্গীতে গুলিবর্ষণে আহত হয় 18 জন বিপ্লবী, যশোরেও নিহত হয় এক মুক্তিগামী বাঙালি। এদিন ঢাকা কেন্দ্রীয় কারাগার ভেঙে 325 জন কয়েদি শহীদ মিনারে জড়ো হয়ে স্বাধিকার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে। কারাগারের ফটক ভাঙার সময় প্রহরীর গুলিতে 7 কয়েদি মারা যান। গুলি চলে চট্টগ্রামেও। তবে অত্যাচার এবং নিপীড়ন উপেক্ষা করে লালদিঘি ময়দানে আয়োজন করা হয় বিশাল সমাবেশের। এভাবেই উত্তেজনা আর বিক্ষোভের মধ্য দিয়ে পার হয় 71-এর মার্চের আরও একটি দিন। সেই সাথে আরও তীব্র হয় বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর খিলক্ষেতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ বক্সে উঠে গিয়ে 4 পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক একজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোররাতে বিমানবন্দর থানার বনরূপা বিট পুলিশ বক্সে নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী একটি ট্রাক উঠে যায়। এতে পুলিশ বক্সে অবস্থান করা এক এএসআই ও 3 কনস্টেবল আহত হন। আহতদের মধ্যে গুরুতর একজনকে ঢাকা মেডিকেল কলেজ ও বাকি 3 জনকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সড়কটি অন্ধকার থাকায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। একজন এএসআই এবং 3 জন কনস্টেবল, তাদের উপর একটা মিনি ট্রাক উঠে গেছে আর কি। এটা ডিউটিরত অবস্থায় ছিল। তো 4 জনের মধ্যে আপনার তাদেরকে দ্রুততম সময়ে আমি রেস্কিউ করে ঢাকা মেডিকেলে নেই এবং একজন খুব গুরুতর আহত অবস্থায় আছে ঢাকা মেডিকেলে, আর বাকি 3 জন আছে রাজারবাগ হাসপাতালে, তাদেরকে রেফার করা হয়েছে। চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ভটভটির 2 যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সকালে আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল রেলগেট এলাকায় এ দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে আলমডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ভটভটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভটভটির এক যাত্রী নিহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত ভটভটি চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
আঘাত ছিল অনেক গুরুতর, ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে মারা গেছে মেনলি। কোমর এবং মেরুদণ্ডের হাড় ভেঙে অতিরিক্ত রক্তক্ষরণ এবং মাথায় আঘাতের দরুন মারা গেছে। আর আরেকটা পেশেন্ট আছে, সেটা হেড ইনজুরি, সেটা আমরা অবজারভেশনে রাখতেছি। কক্সবাজারের টেকনাফের নাফ নদের মাঝে জেগে ওঠা দ্বীপ দেশের প্রথম স্বতন্ত্র ট্যুরিজম পার্ক হিসেবে গড়ে তুলতে যাচ্ছে ইকোনমিক জোন অথরিটি। স্থানীয়ভাবে জারিয়ার দ্বীপ হিসেবে পরিচিত এ পর্যটন কেন্দ্রটিকে নাফ ট্যুরিজম পার্ক হিসেবে নামকরণ করা হয়েছে। ঝুলন্ত ব্রিজ, কেবল কার, রাত্রি যাপনের জন্য ভাসমান কটেজ থেকে শুরু করে দেশ বিদেশের পর্যটককে আকর্ষণ করতে সব ধরনের সুবিধা থাকছে সেখানে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাফ নদীর মাঝেই রয়েছে ছোট্ট একটি দ্বীপ, স্থানীয়ভাবে যার নাম জালিয়ার দ্বীপ। এক পাশে টেকনাফ আর অন্য পাশে মিয়ানমার। পাহাড় আর নদী ঘেরা অপরূপ সৌন্দর্যে এমনিতেই প্রাকৃতিক রূপের অধিকারী টেকনাফ। সেই সৌন্দর্যকে আরো বাড়াতে ও দেশ বিদেশের পর্যটককে আকৃষ্ট করতে প্রাকৃতিকভাবে সৃষ্ট দ্বীপকে ঘিরে গড়ে উঠেছে দেশের প্রথম বিশেষায়িত নাফ ট্যুরিজম পার্ক। পর্যটকদের জন্য যে সুযোগ সুবিধাগুলো ব্যবস্থা করা দরকার, তাদেরকে উপহার দেওয়া প্রয়োজন। তো এটা হবে প্রথম একটা সমন্বিত উদ্যোগ। 271 একর জায়গার উপর অবস্থিত এই পার্কে ঝুলন্ত ব্রিজ, কেবল কার, রাত্রি যাপনের কটেজ, ভাসমান রেস্টুরেন্ট সহ নানাবিধ সুবিধা থাকবে। শুধু পর্যটন নয়, এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা বাড়ালে ব্যবসায়ীরা যেমন বিনিয়োগে উৎসাহিত হবে, তেমনি এটিকে আলাদা টুরিস্ট স্পট হিসেবে বিদেশিদের জন্য নানা ধরনের বিনোদন রাখতে হবে বলে জানালেন চট্টগ্রাম চেম্বারের এই নেতা। যখন দেখবেন যে কানেক্টিভিটি বাড়বে, যখন দেখবেন ট্রান্সপোর্ট বাড়বে, যখন দেখবেন যে এয়ার কানেক্টিভিটি বাড়বে, তখন ব্যবসায়ীরা অটোমেটিক গিয়ে বিনিয়োগ করবে। কক্সবাজারের এই হোটেল ব্যবসায়ী জানালেন, পর্যটকদের আকর্ষণে কক্সবাজার এবং আশপাশের এলাকাগুলোতে অবকাঠামোগত সুযোগ সুবিধা যতই বাড়বে, ততই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এই পর্যটন স্পটকে ঘিরে। ইকো ট্যুরিজমে আমরা বিভিন্ন রকমের গ্রিন এবং অন্যান্য অংশগুলি আমরা তুলে নিয়ে আসতে পারি, এবং এর সাথে সাথে আমরা যদি ওয়াটার রিসোর্ট, যদি ওয়াটার স্পোর্টস এবং অন্যান্য জিনিসগুলিকেও যদি আমরা অ্যাড করতে পারি, তাহলে টুরিস্টরা শুধুমাত্র শীতকালে আসবে সেই জিনিসটা তখন হবে না, টুরিস্টরা সারা বছর আসবে। 2 থেকে 2.5 বছরের মধ্যে পর্যটক আসার জন্য এটি পুরোপুরি প্রস্তুত হবে বলে জানিয়েছে ইকোনমিক জোন অথরিটি। আর এটি প্রস্তুত করতে প্রায় 250 কোটি টাকা বিনিয়োগ করতে হবে। পরবর্তীতে প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে যারা নেবে, তারাও 3000 কোটি টাকার মতো এখানে বিনিয়োগ করবে বলে আশা বেজা চেয়ারম্যানের। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বিশ্বের অন্যতম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। এর অভ্যন্তরীণ পোশাকের বাজারও ছোট নয়। আর এই বাজারের জিন্স প্যান্টের চাহিদার প্রায় 80% সরবরাহ করা হয় কেরানীগঞ্জের, কালীগঞ্জের গার্মেন্টস কারখানাগুলো থেকে। দীর্ঘদিন ধরে রমরমা ব্যবসা চললেও বর্তমানে এখানকার ব্যবসার দুর্দিন চলছে বলে জানান ব্যবসায়ীরা। এজন্য কারখানার সংখ্যা বেড়ে যাওয়া ও মৌসুমী ব্যবসায়ীদের অদূরদর্শিতাকে দায়ী করেছেন পুরনো ব্যবসায়ীরা। তানিন মেহেদির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বাবুল শাহিন। 90-এর দশক থেকে বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে ওঠা দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ খেজুরতলা এলাকায় বর্তমানে 3000-এরও বেশি পোশাক কারখানা রয়েছে। ব্যবসায়ীরা জানান, দেশের অভ্যন্তরীণ চাহিদার প্রায় 80% জিন্স প্যান্টই তৈরি হয় এসব কারখানায়। স্থানীয় শোরুমের মাধ্যমে এসব পোশাক রাজধানী সহ দেশের বিভিন্ন মার্কেটে পৌঁছে যায়। নিজের খরচটা আমি নিজে চালাচ্ছি, আমার বাবা মার প্রেশারটা একটু কম পড়ছে আমার খরচটা চালাতে। বাবা মাকে একটু হেল্প করতেছি, ওনাদের চলতে সুবিধা হচ্ছে। এই আমার ভাই বোনদের পড়াশোনা শেখাতে পারছি। 4 বছর আগে হয়তো সংসারে কোনো অভাব আছে, অনেক কিছু ধরনের সমস্যা আছে, কিন্তু এখন আমাদের সেই সমস্যাটা নেই। কাজের মাধ্যমে আমরা চাকরি করি, ভাই বোন চাকরি করে মিলে আমাদের পরিবারের আগের থেকে অনেক ভালো। কিন্তু গত কয়েক বছর ধরে অপরিকল্পিতভাবে কারখানা গড়ে ওঠা সহ বিভিন্ন কারণে ব্যবসায় মন্দাভাব নেমে এসেছে বলে জানান ব্যবসায়ীরা। আগের সিজন অনেক পাওয়া যেত, শীতের সিজন, রোজার সিজন, কোরবানির সিজন, পূজার সিজন, কিন্তু এখন আর একটা সিজন, রোজার সিজন পাওয়া যায়। আগের মতো কাস্টমার আমরা তেমন পাচ্ছি না। আর সমস্যাগুলো হওয়ার কারণ হচ্ছে যেমন বিভিন্ন ইন্ডিয়ান মাল, বাইরের মাল, ফরেন মালগুলো ঢুকে দিতেছে, যার কারণে আমাদের দোকানটা কোনো মানে এটার মূল্যায়ন পাইতেছি না। স্থানীয় ব্যবসায়ী নেতাদের দাবি, কেরানীগঞ্জের পোশাকের বাজার মৌসুম নির্ভর হয়, বর্তমানে বেচা বিক্রি কিছুটা কম। এখন তো আমাদের গড় সিজন, আমরা হলো সিজনাল ব্যবসা করি। সাধারণত রমজান মাস আসলে আমাদের মালটা সম্পূর্ণ বিক্রি হয়ে যায়, আর এমনি গড় সিজনে আমরা মালটা তৈরি করে জমায় রাখি। টোটালি আমরা এখানে হোলসেল ব্যবসা করি, তো এখানে সিজনাল ব্যবসা, অতএব সিজন টাইম আসলে মালটা চলে যাবো, অতএব এখানে অস্থির হওয়ার কিছু দেখি না আমি। প্রায় 3 দশকের যাত্রায় কেরানীগঞ্জের পোশাক শিল্প অনেক দূর এগিয়েছে এমন কথা তুলে ধরে ব্যবসায়ীরা জানান, দেশে শক্তিশালী ব্র্যান্ড তৈরির পাশাপাশি রপ্তানি করা সম্ভব তাদের পোশাক। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা।
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয় ব্যবসায়ীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তা এবং এক সাংবাদিক সহ অন্তত ৩০ জন আহত হন। গতকাল বিকেল ৫:৩০টার দিকে নগরীর পার্কের মোড় এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী স্থানীয় এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে। এই ঘটনাকে কেন্দ্র করে বিকেলে ব্যবসায়ী ও ছাত্ররা বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে ব্যবসায়ীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে ইট পাটকেল নিক্ষেপ, দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে আহত হন অন্তত ৩০ জন। ঢাকা রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। আমাদের কাছে 10,000 টাকা নেই, দোকানের মাহাজন নেই, আমরা টাকা দিতে পারবো না। এখানে যে ছেলেগুলো আসে না আসে দোকান লুটপাট করছে, এরা আওয়ামী লীগের লোক, লিগ করে, লিগের নাম করে আসে চাঁদাবাজি। গুজব রটাচ্ছে, এটা মানে সত্যই না, কারণ ছাত্রলীগের সবাই সবসময় ছাত্রলীগের নামে বদনাম রটাতে মানে চাচ্ছে। আমাদের ছাত্রদেরকে আমরা সরিয়ে নিয়েছে, কিন্তু বহিরাও যারা বাইরে তারা এখন অবস্থান করাতে আমরা একটু টেনশন ফিল করছি। তারা সরে গেলে আমরা একটু নিশ্চিন্ত হতে পারবো আর কি। অপ্রীতিকর ঘটনা ঘটছে, সেই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে গ্রামবাসী এবং ইউনিভার্সিটি ছাত্রদের মধ্যে একটা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমরা শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছি। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, নির্বাচনের মাসখানেক আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তার ফোনে আড়ি পেতেছিলেন। শনিবার এক টুইটার বার্তায় এই অভিযোগ করেন ট্রাম্প। এতে নির্বাচনে বিজয় অর্জনের মাত্র কয়েকদিন আগে সাবেক প্রেসিডেন্ট ওবামা ট্রাম্প টাওয়ারের ফোনে আড়ি পাতেন বলে উল্লেখ করা হয়। যদিও এতে কিছু পাওয়া যায়নি বলে জানান তিনি। পরে অপর এক টুইটার বার্তায় মার্কিন প্রেসিডেন্ট এ ঘটনাকে নিক্সন বা ওয়াটারগেট কেলেঙ্কারির সঙ্গেও তুলনা করেন। যদিও ট্রাম্পের এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন ওবামার মুখপাত্র কেভিন লুইস। মধ্যপ্রাচ্যের ইয়েমেনের আল কায়েদার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। গত বৃহস্পতিবার দেশটিতে 20 দফা বিমান হামলার পর শুক্র ও শনিবারও আল কায়েদার অ্যারাবিয়ান পেনিনসুলা জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালানো হয়। ইয়েমেন ছাড়াও সিরিয়া এবং উত্তর আফ্রিকায় আইএস সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধেও অভিযান জোরদারে সেখানে মার্কিন সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে বলেও গণমাধ্যমের খবরে জানানো হয়। গত জানুয়ারির শেষের দিকে 2 বছরের মধ্যে প্রথমবারের মতো ইয়েমেনে স্থল অভিযান চালায় মার্কিন বাহিনী। প্রত্যক্ষদর্শীদের মতে আল বেইদা প্রদেশে চালানো ওই অভিযানে অন্তত 25 বেসামরিক নাগরিক নিহত হন বলে অভিযোগ করা হয়। রাশিয়ার কাছ থেকে কেনা S-300 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। শনিবার দেশটির গণমাধ্যম জানায়, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্র ব্যবহার মাধ্যমে একটি ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করে সেটিকে সফলভাবে রুখে দেওয়া সম্ভব হয়েছে। এর মধ্য দিয়ে আঞ্চলিক হুমকি মোকাবেলায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আরও এক ধাপ এগিয়ে গেল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। অবশ্য কোনো অঞ্চলে এই পরীক্ষা চালানো হয় সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। 2007 সালের চুক্তি অনুসারে গত বছর ইরানের কাছে S-300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হস্তান্তর করে রাশিয়া। সোমালিয়ায় তীব্র খরার কারণে সৃষ্ট দুর্ভিক্ষে গত 2 দিনে 100-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হাসান আলী খাইরে। শনিবার সোমালিয়ার জাতীয় খরা প্রতিরোধ কমিটির সঙ্গে এক বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একটি উপকূলীয় প্রদেশে সৃষ্ট ভয়াবহ এই খরায় এ পর্যন্ত অন্তত 110 জনের মৃত্যু হয়েছে বলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়। এছাড়াও দেশটির প্রায় 50 লাখ মানুষ মারাত্মক দুর্ভিক্ষ ঝুঁকির মধ্যে রয়েছে বলেও জানিয়েছে দেশটির ত্রাণ সংস্থাগুলো। খরা ও দুর্ভিক্ষের কারণে এরই মধ্যে কয়েক হাজার মানুষ খাবারের খোঁজে রাজধানীর মোগাদিসুতে আশ্রয় নিয়েছেন। খরা কবলিতদের সহায়তায় আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী খাইরে। ক্রিকেটের খবর। নিউজিল্যান্ড ও ভারত সফরে ভালো খেললেও সাফল্য পায়নি বাংলাদেশ। তবে শ্রীলঙ্কা সফরে অধরা সেই সাফল্যের প্রত্যাশা করছেন টাইগাররা। প্রস্তুতি ম্যাচে তামিম আর লিটনদের আশা জাগা নিয়ে ব্যাটিংয়ে যা আরও বড় হয়েছে। তবে দলের মূল স্পিনারদের উইকেট খরা ভাবনায় ফেলেছে সতীর্থদের। তবুও দেশ থেকেই মুশফিকদের শুভকামনা জানিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা 2 ক্রিকেটার মোশাররফ রুবেল আর শাহাদাত হোসেন রাজীব।
শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ফলাফল নিয়ে ভাবছেন না কেউই। অনুমিতভাবেই ড্র হয়েছে একমাত্র প্রস্তুতি ম্যাচটি। শ্রীলঙ্কার মাটিতে ব্যাটিং রেকর্ডটা বরাবরই সুখকর বাংলাদেশের জন্য। প্রস্তুতি ম্যাচেও বজায় থেকেছে পুরনো রীতিটা। সেঞ্চুরি পেয়েছেন তামিম ইকবাল, ৭ উইকেটে ৩৯১ রানে ইনিংস ঘোষণায় অবদান রেখেছেন লিটন মাহমুদুল্লাহরাও। তবে প্রস্তুতি ম্যাচে সাকিব, মিরাজ, তাইজুলদের উইকেট খরায় কিছুটা চিন্তা ভর করতেই পারে। সঙ্গে পেস সেন্সেশন তাসকিন মুস্তাফিজদের গতি আর বৈচিত্র্যে লঙ্কান টপ অর্ডারের সংগ্রাম শ্রীলঙ্কার উইকেটের স্বাভাবিক চরিত্রের সঙ্গেও বেমানান। মুশফিকদের সঙ্গে সফরে যাওয়া না হলেও দেশ থেকেই সেসবের বিশ্লেষক বনে গেলেন স্পিনার মোশাররফ রুবেল ও পেসার শাহাদাত হোসেন রাজীব। জানি না কোন কিরকম উইকেটে খেলা হয়েছে, পেস বোলিং কন্ডিশন উইকেটে হতে পারে, এই জন্য হয়তো বা পেসাররা ভালো করেছে। নর্মালি আমরা কিন্তু দেখি যে হেরাত কিন্তু এখানে অনেক ডমিনেট করবে। টেস্ট ম্যাচটা মানে ওরকম স্পিন ফ্রেন্ডলি বা ব্যাটিং উইকেটে হতে পারে। ওদের কন্ডিশনে ওদের ব্যাটসম্যানরা তো অনেক বেটার ব্যাটিং করবে, তো স্পিনারদেরকে আরো দায়িত্বশীল, আরো ভালো বোলিং করতে হবে। প্রস্তুতি ম্যাচ এবং আপনার হলো মেন টেস্ট ম্যাচ অনেক অনেক ডিফারেন্ট থাকে, উইকেট ডিফারেন্ট থাকে এবং প্রিপারেশনটা বলারও ডিফারেন্ট থাকে। তো আমি মনে করবো যে এটা কোনো কিছুই না, কারণ আপনার প্র্যাকটিসটা হলো আপনার অ্যাটলিস্ট জাস্ট খালি ব্যাটসম্যানের যারা রান পেয়েছে এটা হলো আপনার ওদের জন্য বেটার হয়েছে। তবে একটি জায়গায় দুজনের বিশ্লেষণই মিলে গেল, গলে টেস্ট জিততে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে ব্যাটসম্যানদেরই। অ্যাটলিস্ট 400 350 প্লাস স্কোর বা 400 প্লাস করতে পারলে ফাইট করাটা ইজি হয়ে যায়। তো ব্যাটসম্যানদের সেক্ষেত্রে দায়িত্ব নিতে হবে যেন যারা একবার সেট হয়ে যায় তারা যেন বড় ইনিংস খেলতে পারে। তামিম ইকবাল ন্যাচারাল ক্রিকেটে খেলে, যদি ইমরুল থাকতো তাহলে আমি বলবো যে ব্যাটিং লাইনটা আর তো বেশি স্ট্রং হইতো। মুশফিক জানি আমাদের বাংলাদেশে 1 নম্বর ব্যাটসম্যান, তো সাকিব আছে, তো ওরা কন্ট্রিবিউট করলে ইনশাল্লাহ একটা বড় স্কোর হইলে ডেফিনেটলি টেস্ট ম্যাচে কিছু না কিছু করাতে হবে। গলের উইকেটের হিসেবে প্রস্তুতি ম্যাচের মতোই খুব একটা সুবিধা পাবার কথা নয় টাইগার স্পিনারদেরও, কিন্তু মরা উইকেটেও কাটার মাস্টার মুস্তাফিজ বিস্ময় ছড়াবেন, বিশ্বাস সতীর্থদের। মুস্তাফিজ তো অনেকদিন গ্যাপ ছিল, তো প্র্যাকটিস ম্যাচে তো দেখলাম ভালো বল করলো, তো ও যদি ওর বেস্টটা দেয় অবশ্যই টাফ টাইম দিবে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙার হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এই মুহূর্তে আদালত চত্বরে আছেন রিপোর্টার আফজাল হোসেন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল। শাফিন, রাজধানীর হাতিরঝিলে যে 18 তলা বিশিষ্ট বিজেপি ভবন, সেই বিজেপি ভবনটি ভাঙার ক্ষেত্রে বেশ কয়েকদিন ধরেই বা বেশ কয়েক বছর ধরে আইনি লড়াইয়ের বিষয়টি চালিয়ে আসছিলেন। তো গত বছরের যে 2রা জুন মূলত আপিল বিভাগ এই রায়টি বহাল রেখেছিলেন। এর আগে হাইকোর্ট বিভাগ যেটি বলেছিলেন যে হাতিরঝিলের যে এত সুন্দর একটি দৃষ্টিনন্দন যে এলাকা, সেই এলাকার জলাশয়ের মাঝখানে 18 তলা বিশিষ্ট পোশাক মালিক শ্রমিকদের যে সংগঠনের যে ভবনটি, এটি আসলে ক্যান্সারে পরিণত হয়েছে এবং যেটি ভাঙা খুবই প্রয়োজন। এবং হাইকোর্ট বিভাগ তার রায়ে যেটি বলেছেন যে এই ভবনটি মূলত জলাশয় ভরাট আইনটি মেনে করা হয়নি, যার কারণে জলাশয় ভরাট আইনের লঙ্ঘন হিসাবে হাইকোর্ট রায় দিয়েছিল। তবে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে বিজিএমই কর্তৃপক্ষ মূলত আপিল বিভাগে আপিল করেছিল। তো সেই আপিলটিও গত বছরের 2রা জুন মূলত খারিজ হয়ে যায়। তো এই রায়ের বিরুদ্ধেই বিজিএমই কর্তৃপক্ষ হাইকোর্ট আপিল বিভাগে আবার রিভিউ আবেদন করে। তো সেই রিভিউ আবেদনের শুনানি আজকে হয়েছিল। তো শুনানির অল্প কিছুক্ষণ শুনানি হয়েছে, শুনানির প্রেক্ষাপটে আপিল বিভাগ তার যে রায়টি, ভবন ভাঙার রায়টি, সেই রায়টি বহাল রাখলেন। অর্থাৎ এখন 90 দিনের মধ্যে বিজিএমই ভবনটি ভেঙে ফেলতে হবে। যদি বিজিএমই ভবন নিজে ভবনটি ভেঙে না ফেলে তাহলে রাজুক ভবনটি ভেঙে ফেলবে এবং রাজুককে ভাঙার ক্ষেত্রে যত ধরনের আর্থিক এবং কারিগরি সহায়তা এবং যে যত ধরনের খরচ হবে সেটি বিজিএমই বহন করবে। তো এই ছিল এখনকার মতো বিজিএমই ভবন ভাঙার সবশেষ রায়। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে বিজিএমই ভবনের বিজিএমই সংগঠনটির আইনজীবী কথা বলবেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী এই রায়ের বিষয়ে বিস্তারিত বলবেন। তো এই ছিল আসলে বিস্তারিত খবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে। দর্শক, হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙার হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগ, আর সেই খবর আদালত চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভাঙতেই হবে রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন, হাইকোর্টের রায় আপিল বিভাগেও বহাল, রিভিউ আবেদন খারিজ। সারা দেশে দ্বিতীয় দিনের মতো ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, রোগীদের দুর্ভোগ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি স্বাভাবিক। দেশে শতকরা 1 জন মৃগী রোগে আক্রান্ত, অজ্ঞতা আর কুসংস্কারের কারণে বেশিরভাগই নেন অপচিকিৎসা। নিয়মিত ওষুধে রোগমুক্তি সম্ভব বলছেন চিকিৎসকরা।
দেশের 68টি কারাগারে 60 বয়সের 9 শতাধিক কয়েদির সাজা মওকুফের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা। মানবিকতা বিবেচনায় মুক্তি দেওয়া যেতে পারে বলছেন আইনজীবীরা। এবং প্রায় 6 মাস ধরে বন্ধ উত্তরাঞ্চলের সরকারি এলপি গ্যাস সরবরাহের একমাত্র ডিপোটি। বিপাকে 14 জেলার গ্রাহক, পুরনো সিলিন্ডারে পানি মিশিয়ে গ্যাস দেওয়ার অভিযোগ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরের সঙ্গে থাকুন সময়।